নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের চতুর্থ এই এপিসোডে আজ আমি আপনাদের নিয়ে যাব রাজা ভাত খাওয়া এবং আলিপুরদুয়ার। আজকের এই ভিডিওতে যেমন খাবার আছে তেমনই খাবারের সাথে ডুয়ার্সের প্রকৃতি আছে এবং ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য এবং একটি দারুণ সুন্দর সংগ্রহশালা আছে যেখানে ডুয়ার্সের ওয়াইল্ড লাইফকে ভালো করে ফিচার করা আছে। আজকের এই ভিডিওটা একটা হোলসাম এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য, এমনটা আমার মনে হয়েছে। আসুন ভিডিও শুরু করি। আলিপুরদুয়ার শহর থেকে বেরিয়ে বক্সা টাইগার রিজার্ভের ভেতরের রাস্তা দিয়ে চলেছি রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে। আজকের এই পর্বে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে রাজা ভাত খাওয়ায় একটা ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, সেখানে প্রথমে যাব। ইন্টারপ্রিটেশন সেন্টারে যদি ভিডিও শ্যুট অ্যালাউ হয় ওখানকার দেখাবো আপনাদেরকে সব কিছু। এখানকার যে বায়োডাইভার্সিটি সেই সব কিছু ওইখানে মানে দেখানো আছে আর কি, এমনটাই আমি জেনেছি। ওখান থেকে যেমন ডিমা রিভার, তারপরে আমি জেনেছি যে বেশ কিছু জায়গা আছে রাজা ভাত খাওয়া স্টেশন সংলগ্ন বা রেলগেট সংলগ্ন, যেখানে ভালো মোমো, থুপকা এই সমস্ত কিছু পাওয়া যায়। আর তারপরে যাব নিমটি। এটাই হচ্ছে এই ভিডিওর একদম মানে কি বলবো, যেটা জিস্ট সেটা আগেই আমি বলে দিলাম। আর একটু আগে আমরা পাগলা বাবা হোটেলে খাওয়া দাওয়া করেছি, তার আগে ঝাজাঙ্গিতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই পর্ব আপনারা আগে দেখে নিয়েছেন। এবারে চলুন আমার সাথে, আমরা যাব একেবারে রাজা ভাত খাওয়া। সেখানকার ইন্টারপ্রিটেশন সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। রাস্তাটা অপূর্ব সুন্দর। বক্সা টাইগার রিজার্ভ এখন তো জঙ্গল বন্ধ আছে, আপনারা জানেন প্রত্যেক বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। বক্সা ফরেস্ট রিজার্ভের ভেতরের এই রাস্তা দিয়ে চলেছিলাম। চারপাশের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু দূর পরে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের এই গেট পেরিয়ে আরও গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম, এমনটা আমার মনে হলো। এই জায়গা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে সত্যি এই যে দৃশ্য দেখি অন্য, এই যে বন্য এ অরণ্য। একটু পরেই পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্য রাজা ভাত খাওয়ার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এই জায়গার পরিবেশ অসম্ভব ভালো। এখানে ভিডিও শ্যুটের কোনো সমস্যা নেই, আর কোনো এন্ট্রি ফিও নেই। কেউ তো কোনো এন্ট্রি ফি চাইলেনও না, কোনো টিকিট কাউন্টারও আমি দেখতে পেলাম না। প্রত্যেক দিন 9টা থেকে 4টে পর্যন্ত খোলা, এমনটা বললেন এখানে যারা এই মুহূর্তে এক দুদিন আছেন। এর ভেতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে দেখা যাক। আমি শুনেছি যে এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের এখানকার যে বিবিধ বায়োডাইভার্সিটি সেই সমস্ত কিছু এখানে সুন্দরভাবে এনারা রেখেছেন আর কি। আমি তো মানে প্রকৃতি বা পশু পাখি বিশারদ এই সমস্ত নই, আমি আমার ক্যামেরার চোখ দিয়ে দেখাবো। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বা মিউজিয়াম যাই বলবেন না কেন, এখানে 4টে ঘর আছে। প্রথম এই ঘরে যখন ঢুকলাম তখনই আমার মুগ্ধতা শুরু হলো। দ্বিতীয় ঘরটিতে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের যত রকমের ওয়াইল্ড লাইফ আছে তাদের মাউন্টেড প্রতিকৃতি আছে। এগুলোকে মনে হয় মাউন্টেডই বলে, আমি তো এই ব্যাপারটা বিশদ জানি না, আপনারা জানাবেন। তৃতীয় এই রুমেও এখানকার পাখিদের এবং এখানকার হাতির এই সমস্ত নিয়ে ইনফরমেশান ছিল। এবং চতুর্থ যে ঘরটি সেইখানে বক্সা টাইগার রিজার্ভের এন্টায়ার একটা ম্যাপ ছিল। এটা হয়তো পুরো উত্তরবঙ্গের এই অঞ্চলেরই ম্যাপ এবং এখানকার বিভিন্ন জনজাতি সম্পর্কে ইনফরমেশান ছিল। আমার খুব অবাক লাগছিল এই সমস্ত কিছু দেখে, কিন্তু সত্যি কথা বলছি সেদিন এখানে এমন কেউ ছিলেন না যিনি আমাকে এই নেচার ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলতে পারেন। আপনারা যদি কেউ এই ব্যাপারটা জানেন আমাকে জেনুইনলি জানাবেন। এই জায়গায় এসে আমি অভিভূত। হয়তো অভিভূত কথাটাও আমার অভিব্যক্তিকে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনারা যদি এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বা এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট অঞ্চলের বায়োডাইভার্সিটির ব্যাপারে কিছু জানেন তাহলে আপনারা আমাকে জানাবেন, কারণ আমি সত্যি বলছি অভিভূত একটা খুব ছোট শব্দ। আমার সাথে আগের এপিসোডে সুকোমল ছিল, সুকোমল এই জায়গাটার কথা আমাকে রেকমেন্ড করেছিল, না হলে আমি জানতাম না। নেচার ইন্টারপ্রিটেশন থেকে বেরিয়ে আমার মুগ্ধতা যেন কমছিলই না, কিন্তু পেটে তো কিছু দানা পানি দিতে হবে। আদতে তো চ্যানেলটা খাবারের চ্যানেল এবং আমি পাতি ফুড ব্লগার। রাজা ভাত খাওয়া স্টেশনের পাশে রেলগেটের সংলগ্ন এই ফুড ভিলেজে পৌঁছলাম। দোকানের ভেতরে গিয়ে দেখলাম মোমো বানানো হচ্ছে। এটা চিকেন মোমো নাকি? এই জায়গাটার লোকেশনটা হচ্ছে একদমই রাজা ভাত খাওয়া রেলগেটের পাশে। রেলগেটটা ক্রস করে সেকেন্ড দোকান, দোকানের নাম হচ্ছে ফুড ভিলেজ। হ্যাঁ, আমি আপনার গুগল রিভিউ চেক করছিলাম, ভালো ভালো রিভিউ আছে আপনার। আপনার নামটা যদি প্লিজ। সুজিত সোনার। আচ্ছা, সুজিত বাবু, ভিডিও শ্যুট করার পারমিশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। মোমো কয় রকমের পাওয়া যায়? মোমো আমাদের কাছে যেরকম সানডেতে আমরা মানে মাটন মোমো করি, আচ্ছা, যেটা এখানে যদি মাটন কাটে আমাদের লোকাল মাটন, আচ্ছা, তাহলে আমরা করি। ও বাইরের থেকে কিনে নিয়ে এসে করি না, যেহেতু এখানে যখন কাটে তো বেশি করি না আমরা,
কম করে করি, কিন্তু সানডে স্পেশালিস্ট একটা মাটন মোমো হয় আমাদের। আচ্ছা। তারপরে যেটা প্রতিদিন মেনুতে থাকে যেরকম চিকেন মোমো, ভেজ মোমো, এটা তো কম্পালসারি থাকে। আর কি দাম আছে চিকেন মোমো, ভেজ মোমো? চিকেন মোমো এখন 50 আছে, কিছুদিন আগে অবধি আমরা 40 করে বেচতাম, তো এখন ওই সিলিন্ডারের জন্য একটু 50 করে বেচতে কয় পিস পাওয়া যায়? 8 পিস করে দিই। আচ্ছা। ভেজও এখন 8 পিস দিই, আগে 10 পিস দিতাম। আচ্ছা, ভেজের কি দাম আছে? ভেজ 30 বেচি। আচ্ছা, এছাড়া আপনাদের এখানে থুকপাও ভালো এরকম শুনেছি। থুপ্পা আছে, থুপ্পা অনেক রকমের পাওয়া যায়, 2-3 মানে এক ভেজ হয়, আচ্ছা এগ হয়, এগ চিকেন মিক্স হয়, আপনি বয়েল এগও নিতে পারবেন তার সাথে, তার উপরে পোচও থাকে একটা করে, বুঝতে পেরেছি, চিকেন এগ মিক্স যেটা বলে। বুঝতে পেরেছি, মানে- ঠিক আছে, থ্যাংক ইউ। মোমোগুলো বেশ তৈলাক্ত, ভেতরে বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম, আর সদ্য গরম গরম স্টিম করে এসেছে, খাওয়া যাক। এই দোকানের মোমোর কথা অনেকে বলেছিলেন, আর আমি যখন গুগল চেক করছিলাম তখন দেখলাম যে ভালো রিভিউ আছে, মোস্টলি ইয়াং ছেলে মেয়েদের কাছে পপুলার। পেঁয়াজ আর চিকেন, তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি, আমার ঠিকই লেগেছে। টমেটো আর বাদাম দেওয়া মনে হয় এই চাটনিটা, যেমন মোমোর সাথে থাকে। খাওয়া যাক। চাটনিটা ভালো স্পাইসি, বেশ ভালো স্পাইসি। চাটনি দিয়ে খেতে স্বাদ আর একটু বাড়লো। এখানে একদম ফ্রেশ মোমো তৈরি হচ্ছে, এই হচ্ছে মোমোর ফিলিং। পেঁয়াজের পরিমাণ, চিকেনের পরিমাণ, কোনোটায় তুল্যমূল্য, কোনোটায় পেঁয়াজ বেশি, এরকম। মোমো আমার বেশ স্ট্যান্ডার্ড প্লাস মনে হয়েছে। ম্যাগিটা একটু হাক্কা স্টাইল করতে বলেছিলাম, অর্থাৎ একটু শুকিয়ে করতে বলেছিলাম, ভাজা ভাজা করে। তো এনারা ওপরে ধনেপাতা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছেন, ভেতরে ক্যাপসিকাম, এই সমস্ত কিছু আছে। 40 টাকা দাম। পোর্শন ইজ সাফিসিয়েন্ট ফর ওয়ান। আমার ব্যক্তিগত মত যদি বলি, মোমোটা ভালো, কিন্তু ম্যাগির এই পার্টিকুলার প্রিপারেশনটা আমার দারুণ লেগেছে, দারুণ। পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, কোনো একটা সস, সেই সমস্ত কিছু স্বাদ এই ম্যাগি খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে ফাটাফাটি করেছে। এটা কি চাউমিন রেডি হবে? না, থুপ্পা। থুকপা রেডি হবে, চিকেন থুকপা। এটা স্যুপ নাকি? আচ্ছা। ফুড ভিলেজ এই দোকানের থুকপার প্রশংসা আমাকে অনেকেই করেছিলেন, কিন্তু সেদিন আমার পেটে আর জায়গা ছিল না, তাই থুকপা খাওয়া সম্ভব হয়নি। আসুন শুধুমাত্র এই স্যুপটা খাওয়া যাক। মোমোর সাথে স্যুপ দিতে ভুলে গিয়েছিলেন মনে হয়, এটা আলাদা করে আমাকে স্যুপ দিয়েছেন। স্যুপটায় দারুণ গোলমরিচের ফ্লেভার, পেঁয়াজ আছে, গাজরও আছে। জবরদস্ত, গলায় লাগছে, জবরদস্ত স্যুপ। স্যুপটা ফাটাফাটি, স্যুপটা জেনুইনলি ফাটাফাটি। ম্যাগিটাও জবরদস্ত ছিল, দারুণ। ওহো হো, ভালো মতো গোলমরিচ আছে স্যুপটা মনে হয় না? হ্যাঁ, ভালো মতো গোলমরিচ আছে। এইবারে আমার গন্তব্য হলো ডিমা নদী এবং ডিমা নদীর ব্রিজ। জায়গাটা লোকাল মানুষদের কাছে সময় কাটানোর একটা জায়গা এমনটা জেনেছিলাম, আর পৌঁছে গেলাম ডিমা নদীর ব্রিজে। নদীর জলের পরিমাণ হয়তো কম, এবং এই জায়গাটার সৌন্দর্যের মধ্যে একটা কি বলবো, একটা বিষণ্ণতা আছে, এইটাই আমি বলতে পারি। বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম, সত্যিই ভালো লাগছিল, এবং সেদিন মানুষজনের ভিড়ও বেশি ছিল না, ফাঁকা ছিল, ওয়েদার ভালো ছিল, দারুণ দারুণ সুন্দর লাগছিল। অনেকটা সময় এখানে কাটানোর পরে আমার গাড়ি আবার এগিয়ে চললো, এবং এসে পৌঁছলাম একটা চায়ের বাগানের ভেতরে। এই চায়ের বাগানের নাম আমি জানি না, কিন্তু যখন পৌঁছেছিলাম তখন গোল্ডেন আওয়ার শুরু হয়েছে, আর কোণে দেখা আলোয় এই চা বাগানের সৌন্দর্য দারুণ লাগছিল। এই জায়গার সৌন্দর্য যদি আমি ব্যাখ্যা করি তাহলে এর মধ্যে একটা স্নিগ্ধতা আছে, যেটা হয়তো সঠিকভাবে আমি বলে বোঝাতে পারবো না। এরপর আমরা নিমটি ধাবা যাব, কিন্তু অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ, ফাটাফাটি। আলিপুরদুয়ারে এসে এক রাত কাটানো উচিত ছিল, তাহলে কুচবিহারটা হয়ে যেত, তাহলে একটা দিন বাড়াতে হতো আমাদের। সেটা তো পসিবল হলো না। ঠিক আছে, মেবি নেক্সট টাইম।
দুর্দান্ত সুন্দর জায়গা। দূরে সূর্যাস্ত হচ্ছে, দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে পিচের কালো রাস্তা, আমি চলেছি গাড়িতে। এই যে অপার্থিব সৌন্দর্য, এই যে অপার্থিব অনুভূতি, এটাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা ওই জায়গায় ওই দিন দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন। কিন্তু পৃথিবীতে সব ভালো জিনিসের যেমন শেষ হয়, চা বাগান শেষ হলো, রাজপথ শুরু হলো, যার দুই দিকে ঘন জঙ্গল, এবং সন্ধে যখন ঘনিয়ে এসেছে তখন পৌঁছিয়ে গেলাম আমরা নিমটি ধাবা। নিমটি ধাবা এসে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর এই জায়গাটা হাইওয়ের ওপরে, 317 নম্বর হাইওয়ে, ইফ আই এম নট মিস্টেকিং। পাশে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। গুগলে আমি দেখছিলাম এনাদের রিভিউ আছে প্রায় 2300-র ওপর মানুষ রিভিউ দিয়েছেন, রেটিং আছে 3.9। চলুন ভেতরে যাওয়া যাক। নিমটি ধাবায় ঢুকেই চায়ের কাউন্টার। এখানে সাধারণ চা যেমন পাওয়া যায় তেমনই মালাই চাও পাওয়া যায়, এমনটা জেনেছিলাম। মালাই চা কি পপুলার এখানে? আচ্ছা, কীরকম দাম আছে মালাই চা? 50। মালাই চা অর্থাৎ দুধের সর দেওয়া চা। এরপরে আমি পৌঁছে গিয়েছিলাম নিমটি ধাবার কিচেনে। ধাবার কিচেন যেরকম ব্যস্ত হয় এটাও ঠিক তেমনই। মাটন এক প্লেটে কয় পিস থাকে? 8 পিস। বাহ, একটু পিস দেখাবেন। আর হাফেরও অপশান আছে নাকি? আচ্ছা, কি দাম আছে মাটনের? আচ্ছা, মানে যেটা 8 পিসটা। আচ্ছা, এটা পাঁঠা না খাসি? পাঁঠা। পাঁঠা। এদিকে পাঁঠাটা একটু বেশি চলে মনে হয় না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ কিচেনে অ্যালাউ করার জন্য, থ্যাংক ইউ। আমি আপনার এই নিমটি ধাবার অনেক রেকমেন্ডেশন পেয়েছিলাম, তো আপনি আমাকে কাইন্ডলি বলুন এই ধাবার কত বয়স হলো মোটামুটি? এই ধাবার বয়স হলো আপনার 37 ইয়ার্স। আচ্ছা, 37 বছর। আপনি চালু করেছিলেন? আচ্ছা, আপনার নামটা যদি বলেন প্লিজ। সুধীর চন্দ্র দে। আচ্ছা, থ্যাংক ইউ সুধীরবাবু, আপনি শ্যুট অ্যালাউ করেছেন তার জন্য থ্যাংক ইউ। আর আপনার এই জায়গাটা এসে মনে হয় এটা শুধু ধাবা তো না, এটা একটা শপ পেয়েছি রাসর টাইপের, মানে গ্রসারি থেকে শুরু করে কি না নেই এখানে, বিস্কিটের আইটেম সমস্ত কিছু, মানে ওয়ান স্টপ শপ একেবারে ব্যাপারটা। ভালো লেগেছে আমার। আর আপনার এখানকার যদি পপুলার খাবার বলি, যেমন আমি আজকে প্রথমবার খাবো, তো তাহলে আপনি কোনটাকে বলবেন? ভেজ নন ভেজ মিলিয়ে যদি বলেন। আমাদের ভ্যারাইটিস সবজি হয়। আচ্ছা আচ্ছা। একটা মিক্স ভেজ একটা হয়, খুব ভালো আচ্ছা আচ্ছা কোয়ালিটি হয়। আচ্ছা। হ্যাঁ, তারপর তো ভেজের মধ্যে আপনাদের তরকা খুব ভালো এমন শুনেছিলাম, কত খেতে হয় না। এমন শুনেছিলাম আর কি। আর দুপুরে কি বাঙালি খাবারও পাওয়া যায়? আমি দেখেছিলাম বেশ কিছু গুগল রিভিউ। এই জায়গাটা কোন জায়গা, মানে দোমোহনির কাছে? নিমতি দমনি বলে। নিমটি দোমোহনি জায়গাটা। দমনি। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিও করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মাছের অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা। রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, মানে ওগুলো সব দুপুর বেলা এলে পাওয়া যাবে? দুপুর রাতে যে কোনো টাইম 24 আওয়ার্স। ও, সব সময় পাওয়া যায়? 24 আওয়ার্স থাকে। আচ্ছা আচ্ছা। এই প্রিপারেশনটাকে এনারা চিকেন মশলা বলছেন। এর মধ্যে ভালো পরিমাণ মালাই গেছে, দুধের স্বর, তার সাথে ঘি গিয়েছে, এবং ওপরে ডিম, সিদ্ধ ডিমকে এরকমভাবে স্ট্রেড করে এনারা দিয়েছেন, উইথ বোন চিকেনের পিস আছে। নিমটি ধাবার তরকা যে পপুলার এমনটা আমি জেনেছিলাম, তো ডিম তরকা তো এখানে নিতেই হতো। আর এখানে দেখুন তরকা বেশ ক্রিমি কনসিস্টেন্সি, সদ্য তৈরি হলো, আর এর মধ্যে রাজমাও আছে, নাইস। তো এই নিমটি ধাবার বিখ্যাত তরকা দিয়ে শুরু করব। আর এখানে তন্দুরি রুটি আর নান এই তৈরি হয়, রুটিতে চাইলে বাটার দিয়ে দেবে, আমি আর বাটার নিয়ে নিই। ভালো, একদম দারুণ সুন্দর মসৃণ একটা টেক্সচার এসেছে এই তরকাটার। হালকা কসুরি মেথির গন্ধ, সুন্দর। তরকার ব্যাপারে মেল্ট ইন মাউথ এই বিশেষণটা যায় না বটে, কিন্তু এই তরকাটা একদম মুখে দিতে গলে যাচ্ছে এরকম টাইপ। আমি একটু কড়া শাঁকা তন্দুরি পছন্দ করি রুটি, এই রুটিটা একদম সেরকম। এখানে একটা চাটনি দিয়েছেন, আমের চাটনি, ও সাথে মনে হয় হালকা একটু মাস্টার্ডও আছে, ভালো লাগছে। ঠিক আছে চাটনিটা একটা, মেবি কাঁচা লঙ্কা। তবে এই তরকাটা কিন্তু একদম টিপিক্যাল ধাবা স্টাইল। ওয়াও, একদম সিল্কি স্মুথ তরকা। চিকেন মশালা এই প্রিপারেশনটার এটাই নাম, এমনটা এনারা আমাকে বলেছেন। উইথ বোন চিকেন আছে, একটা লেগের পিস তুলে নেবো, ক্যাপসিকাম সমস্ত কিছু আছে, ওপরে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। ওয়াও, এটা কিন্তু অনেকটা বাটার চিকেন আর কড়াই চিকেনের মাঝামাঝি পর্যায়ে আমি বলবো। টক মিষ্টি ফ্লেভার আছে। টমেটো গিয়েছিল,
আমার মনে হয় টক ভাবটা ওটার থেকে এসেছে, এবং ওই দুধের স্বর, ক্রিম দেওয়ার ফলে দুধের যে ন্যাচারাল সুইটনেসটা সেইটা এসেছে। এখানে একটা বড় পাত্রে দুধ ফুটছে, ওখান থেকে স্বর বেরোচ্ছে, এখানে স্বর ওই চা দিয়েও বানানো হচ্ছে, মানে চায়ে স্বর দিয়ে বানানো হচ্ছে মালাই চা। আবার যদি এরকম কোনো প্রিপারেশন কিচেনে তৈরি হয়, ওই স্বরই বাটি করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা রিচ, কিন্তু এতটাই ফ্লেভারফুল যে আপনি নিজেকে আটকাতে পারবেন না। চিকেন ঠিকঠাক সিদ্ধ হয়েছে, যেরকম একটা ব্রয়লার চিকেনের লেগের পিস সিদ্ধ হওয়া উচিত। চিকেনটার সাথে ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে আমি এনজয় করেছি। এবারে আমি অল দ্য ওয়ে শিলিগুড়ি ফিরবো, যেটা নিমতি থেকে মোটামুটি অ্যারাউন্ড 140 কিলোমিটার। আলিপুরদুয়ারের আগের পর্ব আর এই পর্ব এই মিলিয়ে আমি আরও দুটো পর্ব করলাম। আলিপুরদুয়ারের আরও নিশ্চয়ই অনেক জায়গা আছে, সেগুলো এবারে বাদ পড়লো, আবার কখনো নিশ্চয়ই আসবো। এই সিরিজটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। বেশ ভালো।